দিনের আলোয় লালবাগ কেল্লা যতটা সুন্দর আর ঐতিহাসিক, সূর্যাস্তের পর ঠিক ততটাই রহস্যময়। লাল ইটের দেয়ালগুলো অন্ধকারে কালচে হয়ে যায়। বাতাসে এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ ভাসে, যেন মাটির অনেক গভীরে কোনো পুরনো লাশ বা পচা ইতিহাস চাপা পড়ে আছে। ঘটনাটা আমি প্রথম শুনেছিলাম আমার নানার মুখে। তখন আমি সবে স্কুলে পড়ি। নানা বলতেন, সব ইতিহাস বইয়ে থাকে না রে দাদু, কিছু ইতিহাস থাকে মাটির নিচের অন্ধকারে। আর সেই অন্ধকারের সাথে জড়িয়েছিল প্রভাবশালী চৌধুরী বংশের নাম। ইতিহাস বলে সুবাদার আজম শাহ ১৬৭৮ সালে এই কেল্লার কাজ শুরু করেছিলেন, কিন্তু তিনি তা শেষ করতে পারেননি। লোকমুখে প্রচলিত আছে আজম শাহ চলে যাওয়ার আগে কেল্লার মাটির নিচে এক বিশাল সুড়ঙ্গ তৈরি করেছিলেন। সেখানে নাকি রাখা হয়েছিল মুঘল রাজকোষের একটা বড় অংশ, স্বর্ণমুদ্রা, হীরা, জহরত আর কিছু অতি গোপন নথি। কিন্তু সেই রাজকোষ পাহারা দেবে কে? মানুষ তো নশ্বর, তারা বিশ্বাসঘাতকতা করতে পারে। নানা বলতেন আজম শাহ এক তান্ত্রিকের সাহায্য নিয়েছিলেন। সেই তান্ত্রিক মাটির নিচের অন্ধকার শক্তির সাথে যোগাযোগ করে কিছু অশরীরী প্রহরীকে বশ করেছিলেন। এরা সাধারণ জিন বা ভূত ছিল না, এদের শরীর ছিল বিভৎস, এদের পিঠ ছিল সামনের দিকে আর বুক ছিল পেছনের দিকে। এদের কোনো মাথা ছিল না, সাধারণ মানুষের মতো। বদলে পেট চিরে একটা বিশাল মুখ হাঁ হয়ে থাকত, আর চোখ দুটো ছিল দুই কাঁধের ওপর। এদের বলা হতো উপুর মুখ প্রহরী। শোনা যায় এই প্রহরীরা কোনো দিন ঘুমাত না। তাদের কাজ ছিল একটাই, যে কোনো অনধিকার প্রবেশকারীকে জীবন্ত ছিঁড়ে ফেলা। সুড়ঙ্গের সেই গোলকধাঁধায় যারা একবার ঢুকেছে তারা আর কোনো দিন দিনের আলো দেখেনি। সময় বয়ে গেল, মুঘল শাসনের সূর্য অস্তমিত হল, কিন্তু কেল্লার মাটির নিচের সেই সম্পদের গল্প লোকমুখে ছড়িয়ে পড়ল। ঢাকার তখনকার প্রভাবশালী জমিদারদের একজন ছিলেন নীলকণ্ঠ চৌধুরী। তিনি ছিলেন অত্যন্ত চতুর, নিষ্ঠুর এবং প্রচণ্ড লোভী। বিলাসিতার নেশায় তার কোষাগার শূন্য হয়ে আসছিল, তাই তার নজর পড়ল লালবাগ কেল্লার সেই সুড়ঙ্গের ওপর। নীলকণ্ঠ জানতেন সাধারণ লোক দিয়ে এই কাজ হবে না। তিনি পাহাড়পুর থেকে এক তান্ত্রিককে আনিয়েছিলেন। সেই তান্ত্রিক নীলকণ্ঠকে সতর্ক করেছিলেন, অন্ধকারের জিনিসের সাথে কারবার করতে হলে রক্ত আর আত্মা লাগে। কিন্তু লোভে অন্ধ নীলকণ্ঠ কোনো কিছুর পরোয়া করলেন না। কার্তিক মাসের এক অমাবস্যার রাত, আকাশে সেদিন এক অদ্ভুত মহাজাগতিক দৃশ্য দেখা গেল। চাঁদতে ছিল টকটকে লাল, যেন আকাশ থেকে রক্ত ঝরছে। একে বলা হয় রক্তচাঁদ। তান্ত্রিক নীলকণ্ঠকে নিয়ে লালবাগ কেল্লার সেই গোপন সুড়ঙ্গের মুখে হাজির হলেন। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাকও যেন ভয়ে থেমে গেছে। তান্ত্রিক মাটির ওপর মানুষের হাড় দিয়ে একটা বৃত্ত আঁকলেন এবং ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে এলো। সুড়ঙ্গের ভেতর থেকে এক অদ্ভুত ঘষাঘষি শব্দ ভেসে এলো, যেন কেউ পাথুরে দেয়ালে ধারালো নখ দিয়ে আঁচড় কাটছে। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই বিভৎস প্রাণীটি, উপুর মুখ প্রহরী। তার কাঁধের ওপরের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। তান্ত্রিক কাঁপা কাঁপা গলায় বললেন, চুক্তি হবে, সম্পদ মিলবে, কিন্তু বিনিময় দিতে হবে। চুক্তিটা ছিল ভয়াবহ। চৌধুরী বংশ ওই সুড়ঙ্গ থেকে ধন নিতে পারবে, কিন্তু প্রতি ১০০ বছর পর পর সেই বংশের সবচেয়ে শক্তিশালী যুবকের অর্ধেক আত্মার অংশ এই প্রহরীদের দিতে হবে। নীলকণ্ঠ ভাবলেন ১০০ বছর পর কি হবে তা দিয়ে তার কি কাজ। তিনি চুক্তিতে রাজি হয়ে সই করলেন। সুড়ঙ্গ থেকে তিনি প্রচুর স্বর্ণমুদ্রা নিয়ে ফিরলেন, কিন্তু সেই সাথে বয়ে আনলেন এক চিরস্থায়ী অভিশাপ। ঠিক ১০০ বছর পরের কথা। চৌধুরী বংশের তৎকালীন কর্তা রাজেন্দ্র চৌধুরী। তিনি ছিলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ। ভূত, প্রেত বা তান্ত্রিক বিদ্যায় তার একদমই বিশ্বাস ছিল না। তিনি মনে করতেন এসব অশিক্ষিত মানুষের কল্পনা। কিন্তু তার পুরনো সিন্ধুকে একটা লোহার পাত দিয়ে মোড়ানো কাগজ ছিল, যেখানে নীলকণ্ঠ চৌধুরীর সেই ভয়ঙ্কর চুক্তির কথা লেখা ছিল। সেখানে সতর্কবাণী ছিল, যখন চাঁদ হবে রক্তের মতো লাল, তখন পাহারাদার তার পাওনা বুঝে নিতে আসবে। সে বছরও কার্তিক মাসে আকাশ অদ্ভুত লাল বর্ণ ধারণ করল। রাজেন্দ্র চৌধুরী সেদিন এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন।
ঘোড়ায় চড়ে কেল্লার পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক তীব্র পচা গন্ধে তার ঘোড়াটি অস্থির হয়ে উঠল। গন্ধটা ছিল অসহ্য, যেন শত বছর পুরনো কোনো পচা মাংসের স্তূপ থেকে আসছে। হঠাৎ ঘোড়াটি রাজেন্দ্রকে পিঠ থেকে ফেলে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ে পালাল। রাজেন্দ্র একা পড়ে গেলেন কেল্লার দেয়ালের পাশে। হঠাৎ তিনি খেয়াল করলেন কেল্লার সেই পরিত্যক্ত সুড়ঙ্গের লোহার গেটটা, যা সবসময় তালাবদ্ধ থাকে, তা আজ সামান্য ফাঁক হয়ে আছে। ভেতর থেকে এক গভীর দীর্ঘশ্বাস ভেসে আসছে। কৌতূহলে রাজেন্দ্র তার টর্চ লাইট জ্বালিয়ে সেদিকে এগিয়ে গেলেন। সুড়ঙ্গের ভেতর থেকে টর্চের আলোয় রাজেন্দ্র যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। একটা অবয়ব 4 হাত পায়ে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে। তার শরীরটা উল্টো, বুক পেছনে আর পিঠ সামনে। কাঁধের ওপরের সেই রক্তাভ চোখ দুটো রাজেন্দ্রের উপর স্থির হয়ে আছে, আর তার পেটের মাঝখানে একটা লম্বালম্বি কাটা দাগ, যা ধীরে ধীরে একটা বিশাল বিভৎস মুখের মতো খুলে যাচ্ছে। সেই মুখের ভেতর কোনো সাধারণ দাঁত নেই, আছে তলোয়ারের মতো ধারালো কিছু হাড়। দানবটা থামল, তারপর একটা ঘড়ঘড়ে শব্দ করল, সময় হয়েছে। রাজেন্দ্র পালাতে চাইলেন, কিন্তু তার শরীর যেন পাথরের মতো জমে গেছে। লাল চাঁদের আলোয় রাজেন্দ্র দেখলেন তার নিজের ছায়াটা মাটির ওপর থরথর করে কাঁপছে। হঠাৎ সেই ছায়াটা মাটি থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে গেল। রাজেন্দ্র অনুভব করলেন তার শরীরের ডান পাশটা হঠাৎ বরফ শীতল হয়ে যাচ্ছে। দানবটা তার পেটের সেই বিশাল মুখটা হাঁ করল এবং রাজেন্দ্রের ছায়াটাকে কামড়ে ধরল। রাজেন্দ্র এক তীব্র যন্ত্রণা অনুভব করলেন, যেন কেউ তার কলিজা টেনে ছেড়ে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে রাজেন্দ্রের পকেট থেকে একটা পুরনো লোহার চাবির গোছা মাটিতে পড়ে গিয়ে প্রচণ্ড শব্দ করল। নানা বলতেন এই পাহারাদাররা লোহার শব্দ সহ্য করতে পারে না। লোহার ঝনঝন শব্দে দানবটা চিৎকার করে উঠল এবং রাজেন্দ্রের ছায়ার অর্ধেকটা ছেড়ে নিয়েই সুড়ঙ্গের গভীরে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে কেল্লার রক্ষীরা রাজেন্দ্র চৌধুরীকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তিনি বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু তিনি আর আগের মানুষ ছিলেন না। তার শরীরের ডান পাশটা চিরদিনের জন্য ফ্যাকাশে আর অবশ হয়ে গিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, প্রখর রোদে দাঁড়ালে তার শরীরের মাত্র অর্ধেক ছায়া পড়ত, বাকি অর্ধেকটা মাটির ওপর থাকত না। লোকে বলতো এটা কোনো বিরল রোগ, কিন্তু পুরান ঢাকার মানুষ জানত আসল সত্য। রাজেন্দ্র চৌধুরী ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি সারা দিন ঘরের এক কোণে উপুর হয়ে বসে থাকতেন আর নিজের পেটের দিকে তাকিয়ে বিড়বিড় করতেন, সে আসবে, সে আমার বাকি অংশ নিতে আসবে। কয়েক বছরের মধ্যেই চৌধুরী বংশের পতন ঘটল। তাদের বিশাল জমিদারি হাতছাড়া হলো, ব্যবসা লাটে উঠল, পরিবারের সদস্যরা একে একে মারা যেতে লাগল। লোকে বলতো চৌধুরী বাড়ির দেয়ালগুলোতে নাকি রাতে ভেজা হাতের ছাপ দেখা যেত, যেন কেউ সুড়ঙ্গ থেকে উঠে এসে তাদের খুঁজছে। নানা যখন গল্পটা শেষ করতেন তখন রাত অনেকটা গভীর হয়ে যেত। তিনি বলতেন, দাদু, লালবাগ কেল্লার সেই সুড়ঙ্গ আজ ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভেতরকার সেই অশরীরী তৃষ্ণা কি মিটেছে? এখনও মাঝে মাঝে কার্তিক মাসের লাল চাঁদের রাতে লালবাগ কেল্লার আশেপাশে যারা থাকে তারা নাকি মাটির নিচ থেকে নখের আঁচড়ের শব্দ শুনতে পায়। অনেকে দাবি করে রাতে কেল্লার পাশ দিয়ে হাঁটার সময় নিজের ছায়াটা কেমন অদ্ভুত লাগে, মনে হয় ছায়াটা আপনার সাথে নয় বরং নিজের ইচ্ছায় নড়ছে। নানা সবশেষে এক ভয়াবহ সতর্কবাণী দিতেন। তিনি বলতেন, যদি কখনো রাতে কেল্লার পাশে হাঁটো আর হঠাৎ দেখো আলো থাকা সত্ত্বেও তোমার ছায়া নেই, তাহলে দৌড়ানোর চেষ্টা করো না, কারণ বুঝে নিবে পাহারাদার তার পাওনা বুঝে নিয়েছে। সে শুধু চৌধুরী বংশের রক্তের অপেক্ষায় নেই, সে লোভী আর কৌতূহলী মানুষের ছায়াও পছন্দ করে। আমি আজও যখন লালবাগ কেল্লার পাশ দিয়ে যাই, সুড়ঙ্গটার দিকে তাকালে বুকের ভেতরটা কেমন জানি কেঁপে ওঠে। মাটির নিচে সেই বিভৎস দানবটা কি আজও তার পেটের ভেতর কোনো মানুষের অর্ধেক ছায়া চিবিয়ে খাচ্ছে? হয়তো সে অপেক্ষা করছে পরবর্তী 100 বছরের জন্য, হয়তো সে অপেক্ষা করছে আপনার জন্য।